বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। সরকারি উদ্যোগে বিদেশে পাঠানোর যে উদ্যোগ নেওয়া হয়েছিল, যেমন মালয়েশিয়ায় পাঠানোর কথা ছিল, নিবন্ধন হয়েছে আমরা দেখেছি, সেখানে প্রায় 14 লাখ মানুষ নিবন্ধিত হয়েছিল এবং তখন পত্রপত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছিল তাতে দেখা গিয়েছিল যে মালয়েশিয়া বছরে প্রায় 1 লাখ লোক নিবে, কিন্তু বাস্তবে দেখা গেছে গত 2 বছরে 7,100 কতজন লোক গিয়েছে। তো এই যখন হয় অবস্থা, তখন মানুষের সামনে পথ কি খোলা থাকে? আপনি খুব মৌলিক জায়গাটিতে হাত দিয়েছেন। এটা যদি G2G, যেটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যেটা হওয়ার কথা ছিল মালয়েশিয়াতে, এটা কেন ফেল করলো? খুব ভালো হতো যদি আজকে সরকারে কেউ থাকতেন, তারা বলতে পারতেন। সরকারের পক্ষ থেকে বলা হয় যে এটা ফেল করার পিছনে এক ধরনের দালালদেরই মানে মানে চক্রান্ত আছে। দালাল কারা? আমি মানে তাদেরকে দালাল বললে আবার খুব তারা অসম্মান বোধ করবেন, যে বাংলাদেশ থেকে তারা জনশক্তি যারা রপ্তানি করেন বা মালয়েশিয়া যারা জনশক্তি আমদানি করেন, তাদের মধ্যে G2G হওয়ার ফলে টাকার পরিমাণটা তো কমে গেল। যে এই যে মানে দালালি হিসেবে তারা যে টাকা পেতেন, অথবা যে জায়গায় 30,000 টাকা লাগে 50,000 টাকা লাগে, সেখানে 1.5 লক্ষ টাকা নিচ্ছেন, এই টাকাটা তাদের কমে গেল। যার ফলে সরকারের অন্তত ঊর্ধ্বতন 2-3 জন কর্মকর্তা আমাকে বলেছেন যেটি মালয়েশিয়াতেও একটি চক্র এবং বাংলাদেশের একটি চক্র, তারা এটাকে ব্যর্থ করে দিয়েছে। এখন আমার প্রশ্নটি হলো যে তাহলে কি চক্রান্তকারীদের কাছে সরকারি উদ্যোগ ব্যর্থ হবে? ব্যর্থ হবে কেন? মানে যদি সরকার প্রকৃত অর্থেই মালয়েশিয়ান সরকারের সঙ্গে চুক্তি করে, বাকিটাও সরকারকেই দায়িত্ব গ্রহণ করতে হতো। আমি জানি না সরকারের কি ব্যাখ্যা এখানে, কিন্তু আপনি খুব মৌলিক জায়গাটি করেছেন যে যদি সরকার এবং সরকারের মধ্যে চুক্তি হয় এবং একটা নির্ধারিত নীতিমালার মধ্য দিয়ে জনশক্তি আমরা রপ্তানি করতে পারতাম, তাহলে এই ঝামেলা হতো না। কিন্তু তারপরে ঝামেলাটা হতো, কারণ হচ্ছে সরকার এবং সরকারের চুক্তির মধ্য দিয়ে যারা বিভিন্ন দেশে যেত, তারা কিন্তু দক্ষ শ্রমিক, আধা দক্ষ শ্রমিক। কিন্তু এই যে জলপথে যারা যাচ্ছে, তারা কিন্তু দক্ষ না, অদক্ষ না, তারা একেবারে নিজেদের ভাগ্যের উপর ভরসা করে যাচ্ছে। তারা জানেও না যে ওখানে কি কাজ আছে। মালয়েশিয়াতে যাচ্ছে, তাদের জিজ্ঞেস করে যে মালয়েশিয়াতে কি, তারা জানে না। তারা মনে করে কোনোভাবে মালয়েশিয়াতে গেলেই একটা কাজ পাবে, কাজ পেলেই যে বেতন পাবে সেই বেতনটা বাংলাদেশের চেয়ে অনেক বেশি। কাজেই এইটি G2G হলে পরেও মানে আমার ধারণা বাংলাদেশে একটা জেনারেল ক্যাম্পেইন করতে হবে। সেই ক্যাম্পেইনটি হচ্ছে যে বা বিদেশে গেলেই চাকরি পাওয়া যায় না, বিদেশে গেলেই বেশি বেতনের চাকরি পাওয়া যায় না, তার জন্য আপনাকে দক্ষ হতে হয়, তার জন্য আপনাকে যোগ্য হতে হয়। আর তা নাহলে শুধুমাত্র আপনি গেলে পরে এরকম অবস্থাটি হবে। তা না হলে পরে দক্ষ আধা দক্ষ শ্রমিক পাঠানোর জন্য আপনি নীতিমালা করতে পারবেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন, কিন্তু এই যে অদক্ষ আনস্কিল যারা, তাদের জন্য কিন্তু পৃথিবীর কোথাও কাজ নাই। না, অবশ্যই যদি সেরকম একটা সম্ভাবনা থাকে তাহলে অদক্ষ জনশক্তিকে প্রশিক্ষণ দিয়ে নানা রকম সরকার চাইলে অনেক কিছু করতে পারে। না, সরকারের তো সেই পদ্ধতি আছে, তাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে। বিদেশে যাওয়ার আগে তো, সব দেশে যাওয়ার আগে কিন্তু তাদের একটা প্রশিক্ষণ দেওয়াই হয়। অবশ্যই এই প্রসঙ্গেই বলি, আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত যেই পরিমাণ জনশক্তি আমাদের বিভিন্ন দেশে গেছে, রপ্তানি করা হয়েছে, তার মধ্যে 90% কিন্তু বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছে, মানে বাইরের মাধ্যমে গিয়েছে, আর 10% হয়তো সরকারি ব্যবস্থাপনায়। কিন্তু এখন বর্তমানে যে অবস্থা, তাতে শুধু সরকারি ব্যবস্থাপনাতেই যাওয়া সম্ভব। তো কিন্তু আমাদের দেশে যে বিপুল চাহিদা এবং বিপুল জনগোষ্ঠী, পুরোটা কি সরকারের পক্ষে হ্যান্ডেল করা সম্ভব, মানে বেসরকারিটা পুরোপুরি বাদ দিয়ে? এখানে এখানে খুব একটা বেসিক বিষয়, মৌলিক বিষয়টা হলো যে এটা যদি বিজনেস হিসেবে চিন্তা করা হয়, জনশক্তির ব্যবসার একটা তো নীতি আছেই। অনেকে বলে থাকেন যে ব্যবসা হওয়া উচিত প্রাইভেট সেক্টরে বিজনেস করবে, সেখানে গভর্নমেন্ট ইন্টারভিন করবে না, এটা একটা পক্ষ বলে। আবার আরেক পক্ষের মত হচ্ছে যে সমস্ত ব্যবসা সেন্সিটিভ, যেখানে মানুষের জীবন এবং নিরাপত্তা, জীবিকা জড়িত, সে সমস্ত জায়গায় গভর্নমেন্টের ভূমিকা নেওয়া উচিত। তো এই যে দুইটা পথ বা দুইটা মত, তো এইটার সিনক্রোনাইজেশন দরকার। আসলে এই মূল আমাদের দেশের অন্যান্য ব্যবসার মতো এই আদম বা আমরা যেটা বলি জনশক্তির ব্যবসা, এই ব্যবসাটায় এই আজকের যে ধস, এটার মূল কারণ কিন্তু অতিরিক্ত মুনাফা, লোভের কারণ। আর আমরা যেমন আমি বলছিলাম যে আমরা 80 দশক থেকে যে উত্থান, এই যে জনশক্তির ব্যবসা বাংলাদেশে, এখানে বুলুল ভাই এর আগেও বলেছেন যে কয়েকজন নাম চিহ্নিত জনশক্তি ব্যবসায়ী আছেন যাদেরকে সবাই চেনে, যারা মানে গত 20-25 বছর ধরে তারা হয়তো সৌদি আরব বা দুবাই বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ বা মালয়েশিয়া, যেখানে মূল খরচ হয়তো 60,000 বা 70,000 টাকা, সেখানে দেখা গেল যে তারা 4 লাখ 5 লাখ করে একজন নিয়েছে, মানুষের কাছ থেকে তারা নিয়েছেন। এখানে যে বিরাট প্রফিট মার্জিন, সেই মার্জিনটার কারণে আজকে এই মার্জিনটা যদি তারা কমিয়ে আনতেন, তারাও যদি একটু জনবান্ধব হতেন, তাহলে কিন্তু আজকে এই সমস্যাটা তৈরি হতো না।
আর দালালির এই যে দালালদের কাজটা কি, দালালরা হচ্ছে আসলে মার্কেটিং। একজন জনশক্তি রপ্তানিকারক তার প্রতিষ্ঠানের মার্কেটিং করার জন্য সে বিভিন্ন গ্রামে, এই যে আমরা আদম বলি লোকাল আঞ্চলিক ভাষায়, তাকে সংগ্রহ করা। এই প্রক্রিয়াটা কখনোই গভর্নমেন্টের পক্ষে আসলে হ্যান্ডেল করা খুব কঠিন, যেহেতু তারা এক্সপার্টাইজ একটা ডেভেলপ করেছে। গভর্নমেন্টের আসলে উচিত ছিল ওই জায়গাগুলিতে কিছু কিছু নীতিমালা তৈরি করে কিছু রেগুলেটরি বডির ভূমিকা পালন করা, যেন ওই সমস্ত জায়গায় কোনো ধরনের ম্যানিপুলেশন না হয়, কোনো ধরনের মানুষ হয়রানির শিকার না হয়, এই জায়গাগুলি তৈরি করা। এবং এটা আপনি দেখবেন যে এখন মানে ব্যবসাটা বেসরকারি খাতেই থাকবে, কিন্তু অবশ্যই সরকারের এটা সবসময় আমরা মনে করি যে, আমি ব্যক্তিগতভাবে অনেকের ওই ধারাটির সাথে একমত, সরকারের নজরদারির মধ্যে। আমরা একটু একটু মামুন আব্দুল্লাহ এবং হাসিবুর রহমানের কাছ থেকে ঘুরে আসি। আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। মামুন ভাই, আমরা যেটা জানতে চাচ্ছিলাম, একটু আগে হাসিবুর রহমান আমাদেরকে বলছিলেন যে বগুড়ায় যারা দালাল চক্র তাদেরকে চিহ্নিত করার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বা সেই ব্যাপারে তেমন কোনো উদ্যোগ নেই। আপনি ব্যাংকক ঘুরে এসেছেন এবং কক্সবাজারেও কাজ করেছেন, সেই সব জায়গায় কি দালাল চক্রকে ধরার জন্য কতটা তৎপর স্থানীয় প্রশাসন, বা তারা কি ব্যবস্থা নিচ্ছে? আমি একটু কম্পেয়ার করতে চাই যে কক্সবাজারে একটা তালিকা করেছে কক্সবাজার পুলিশ প্রশাসন, প্রায় 500 জন দালালের একটা তালিকা পুলিশের হাতে আছে গত নভেম্বর মাস থেকে, অর্থাৎ প্রায় 6-7 মাস ধরে তাদের হাতে তালিকা আছে। কিন্তু তালিকার শুরুর দিকে যাদের নাম তাদের কেউ গ্রেপ্তার হয়নি গত 7 মাসেও। অর্থাৎ আপনি যদি 100 নাম্বারও বলেন, 100 জনও গ্রেপ্তার হয়নি। পাশাপাশি আমি থাইল্যান্ডে দেখেছি, থাইল্যান্ডের পুলিশের হাতে 77 জনের তালিকা আছে। 77 জনের মধ্যে তার মধ্যে গতকাল পর্যন্ত আমি যেটি জেনেছি সে গতকাল পর্যন্ত 49 জন গ্রেপ্তার হয়েছে। আর যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে আছে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার এর যে তালিকাভুক্ত আসামি, এবং তাদের সামাজিক অবস্থান খুবই ভালো একটা অবস্থান। যেমন ওখানে গ্রেপ্তার হয়েছেন পুলিশের একটি প্রাদেশিক প্রধান, এবং গ্রেপ্তার হয়েছেন একজন এক্স মুখ্যমন্ত্রী, অর্থাৎ যিনি সংখ্লা প্রদেশের, যেখানে বেশি গণকবর পাওয়া যাচ্ছে সেই প্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি গ্রেপ্তার হয়েছেন। পুলিশের 4 জন ক্যাপ্টেন গ্রেপ্তার হয়েছেন, জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতি গ্রেপ্তার হয়েছেন, একজন গভর্নর গ্রেপ্তার হয়েছেন। কিন্তু আমাদের দেশে কি সে চিত্র আছে? সেটি আমি জিজ্ঞেস করেছিলাম পুলিশের কাছে, কক্সবাজারের পুলিশ সুপার কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে থাইল্যান্ডে তো এইভাবে গ্রেপ্তার করা হলো, ওরা তালিকা করে 1 মাসের মধ্যে গ্রেপ্তার শেষ করে ফেলবে, তারা এরকম একটা টার্গেট নিয়ে এগোচ্ছে। আর আমাদের এখানে 7 মাস ধরে যে তালিকা আপনার হাতে পড়ে থাকলো, কেন গ্রেপ্তার করতে পারছেন না? উনি বললেন যে এরা এলাকায় কেউ নেই, সারা সবাই পলাতক। আসলে বাস্তবে সেটা না। এখানে যাদের তালিকা, যাদের নাম এসেছে, তাদের ধরার ক্ষেত্রে যাচাই বাছাই করা হচ্ছে, কোন দলের লোক ধরলে কি হবে, আসলে ধরলে কোনো অসুবিধা হবে কিনা। মামুন, আরেকটা বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে এই প্রসঙ্গে, সেটি হচ্ছে যে এই যে তালিকা, আপনি বললেন যে থাইল্যান্ডে অনেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা যেমন আছেন, রাজনীতিকও আছেন, আমাদের এই যে তালিকা আপনি বললেন 700 জনের তালিকা, এটা থেকে এমন কেউ আছে মানে বড় বড় রাঘব বোয়াল যে কারণে ধরছে না, নাকি কি কারণ? আপনার কাছে কি তালিকাটা আছে? আমার কাছে তালিকাটা আছে। এই তালিকা আমি 2 মাস আগে সংগ্রহ করেছি, এবং পুলিশের সদর দপ্তর থেকে একটি উচ্চ পর্যায়ের একজন এডিশনাল ডিআইজির নেতৃত্বে একটা কমিটি হয়েছিল, তারাও একটা তালিকা করেছে। এই 2টি তালিকা আমার হাতে আছে। এই তালিকাতে দেখা যাচ্ছে যে প্রথম তালিকায় আমি দেখেছি যে সেখানে জনপ্রতিনিধিদের মধ্যে স্থানীয় সাংসদ আছেন, উপজেলা চেয়ারম্যান আছেন, তার আত্মীয় স্বজন আছেন, ইউপি মেম্বার আছেন, কিন্তু তাদের একজনকেও ধরা হয় নাই, এবং তারা বহাল তবিয়তে আছেন, আপনারা জানেন, তারা গ্রেপ্তার হয় নাই। আমি একটু যাচ্ছি হাসিবুর রহমানের কাছে একই প্রসঙ্গে। আপনার বগুড়ায় যে দালাল চক্র, তাদের কি কোনো তালিকা করা হয়েছে প্রশাসনের কাছে বা পুলিশের কাছে? কোনো তালিকা আছে? তালিকা ধরে কি তারা কাজ করছে? আপনি বলছিলেন যে তাদেরকে চিহ্নিত করার জন্য কার্যকর ব্যবস্থা নিচ্ছে না, ব্যবস্থা না নেওয়ার পিছনে কি কারণ বলে আপনি মনে করেন? কিবরিয়া ভাই, বগুড়ার যদি অবস্থাটা ধরেন, তাহলে ওইখানে কিন্তু রাঘব বোয়ালের কথা বলেছেন মামুন ভাই। এখানে যারা আছে তারা কিন্তু মোটামুটি চুনোপুটিও না, তারপরেও কিন্তু পুলিশ তাদেরকে ধরছে না, মূলত অন্য একটা অসৎ উদ্দেশ্য পিছনে রয়েছে। আমি যদি 2-3 দিন আগের একটা ঘটনা আপনাকে বলি, এই মাসের 19 তারিখে একটা দালালের বিরুদ্ধে থানায়, শিবগঞ্জ থানায় একটা অভিযোগ করতে গিয়েছিলেন এক ভদ্রলোক। সেই অভিযোগটা নিয়ে পুলিশ রেখে দিয়েছিল। আমি গত পরশু যখন আবার যেটা ফলো আপ করার জন্য জিজ্ঞেস করছিলাম যে কি হলো, তখন জানা গেল যে না, এটা নিয়ে মামলাটাই এখনো রেকর্ড করা হয়নি। বিষয়টা আমি একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নজরে আনার পরে মামলাটা রেকর্ড করা হয়েছে। কিন্তু এই যে অভিযোগ, এই অভিযোগ পাওয়ার পরে কিন্তু আসামি পক্ষের লোক
লোকজনের সাথে অনেকেই যোগাযোগ করেছে, বিশেষ করে যারা এই ধরনের কাজ আইন প্রয়োগের সাথে জড়িত বা সংশ্লিষ্ট, তারা কিন্তু আসামি পক্ষের সাথে যোগাযোগ করেছে, বাদী পক্ষের সঙ্গে না। একই রকম অবস্থা কিন্তু অন্যান্য জায়গাতেও আছে। আর মামুন ভাই যেটা বলছেন যে উচ্চপদস্থ বা জনপ্রতিনিধি হবার কারণে তার প্রভাব আছে, সেটা এইরকম ক্ষেত্রে আমি বগুড়ায় কিন্তু এরকম কিছু দেখতে পারিনি। একেবারেই বলা চলে চুনোপুটি, কিন্তু এদের কাছে পয়সা রয়েছে প্রচুর, এবং এই পয়সার পরিমাণ আপনি চেহারা দেখলে মনে হবে না যে তারা খেতে পারে, কিন্তু তাদের ব্যাংক ব্যালেন্স কিন্তু অনেক বেশি। কারণ এই একইভাবে 60,000 বা 70,000 টাকার যে যাওয়া আসার খরচ, সেখানে তারা নিয়েছে কেউ কেউ 6 লাখ টাকা পর্যন্ত। আবার যদি কেউ মারা যায় তাহলে লাশ ফেরত দেওয়ার জন্য কিন্তু আবার 50,000 টাকা করেও নেওয়ার ঘটনা আমি দেখে এসেছি এই শিবগঞ্জ উপজেলায়। তার মানে পয়সাটা কিন্তু এখানে একটা বড় মুখ্য বিষয় হয়েছে, যে কারণে যার যত পয়সা রয়েছে তার প্রতি পুলিশের নজর কিন্তু বেশ ভালো বলে মনে হচ্ছে। এই ধরবো, এই ধরছি, এরকম একটা আতঙ্কে রেখে যদি কোনোভাবে কেউ কেউ কিছু রোজগার করতে পারে, এই বিষয়টাও আমার নজরে এসেছে। ধন্যবাদ বিরু, আমাদের সঙ্গে থাকার জন্য। নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকবেন।